হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু দ্য ক্লাসি ভ্লগস। সো বহুদিন বাদে তোমাদের জন্য আজকে আমি ভিডিও নিয়ে এসেছি। তো আজকের ঘুরতে যাওয়ার প্ল্যানটা একটু অন্যরকমভাবে তোমাদের আমি আজকে দেখাবো। আর এই কদিন ঘুরতে যেতে পারিনি, কিছু টেকনিক্যাল প্রবলেম আর করোনার টাইমে খুব একটা বাইক রাইডও করতে পারিনি। তবে তোমাদের জন্য সুন্দর একটা ঘুরতে যাওয়ার ভিডিও আমি প্রেজেন্ট করছি আজকে। একটু হিস্টোরিক্যাল প্লেস, তোমরা থাম্বনেল না টাইটেল থেকে অলরেডি বুঝে গেছো আমি কোথায় যাচ্ছি এবং কোথাকার ভিডিও রিপ্রেজেন্ট করতে যাচ্ছি। বিকেল 5টা বাজে হাওড়া যাবো, হাওড়া থেকে ট্রেন, আর যেতে যেতে তোমরা এনজয় করতে থাকো। সো দেরি কেন, চলো লেটস এনজয়। বহুদিন বাদে হাওড়া স্টেশন, ভিউটা যেন অন্যরকম লাগছে। একটা ট্রেন আমাদের 8:30টার সময়, ব্যাগটা নিয়ে না প্রচন্ড কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই, লাগেজ তো থাকবে ঘুরতে গেলে। তবে যত কম লাগেজ থাকবে ততই বেটার। তো আমরা হাওড়াতে পৌঁছে গেছি, সবাই মোটামুটি এসে গেছে। একটু হাই হ্যালো করে দাও সবাই। আমরা অনেকে আছি অ্যাকচুয়ালি, সবাই ইন্ডিভিজুয়াল পর ইন্ট্রোডিউস করবো। ট্রেন দিয়ে দিয়েছে নর্মাল প্ল্যাটফর্মে, ট্রেনে ওঠে কথা হবে। আর লাগেজগুলো দেখিয়ে দিই। জলের মধ্যে প্রচুর নেওয়া হয়েছে, খাবার দাবার প্রচুর নেওয়া হয়েছে। তো লেটস গো। আর আমাদের ট্রেন দিয়ে দিয়েছে রাজেন্দ্রনগর এক্সপ্রেস। এইখানে আমাদের 6টা কোচ, আর ওদিকে কটা 6টা কোচ আছে দেখাচ্ছি। ওয়েট, 6টা সিট কোচ বলছি। এখানে আমাদের 6টা সিট। সব ক্যান্ডিডেটরা গান ফান চলতে আরম্ভ করে দিয়েছে, সব কর্পোরেট লিঙ্ক হয়ে যাবো। ও আমার লেখালেখি চলছে, হিসাব চলছে। গুড মর্নিং গাইজ। তো আমরা পাটনা স্টেশনে পৌঁছে গেছি এখন। ট্রেনটা মোটামুটি ওই 1 ঘন্টা কাছাকাছি লেট করেছে। ঠিক আছে, দূরপাল্লার ট্রেন লেট করবে, স্বাভাবিক ব্যাপার। প্রচণ্ড ঠান্ডা, এখানে এখন 7 ডিগ্রি চলছে। কুয়াশা দেখে তোমরা বুঝতে পারছো কিরকম ঠান্ডা পড়েছে। পাটনা সাহেব স্টেশন, এখান থেকে আমরা পাটনা জাংশন যাব। পাটনা জায়গাটায় পৌঁছে গেছি। তো এখান থেকে আমাদের গাড়ি ফাড়ি ঠিক করতে হবে, দেন আমরা স্পটে যাবো। এই সামনে যেটা আপনারা দেখছেন, এটা হচ্ছে পাটনা জাংশন। 1861 এটা তৈরি হয়েছিল। দুটো গাড়ি আমাদের ঠিক করা হয়েছে, এই একটা গাড়ি আর এই একটা গাড়ি। দুটো গাড়িতে ডিস্ট্রিবিউট করে যাওয়া হবে। আশা করি পুরো ভিডিওটা দেখবে, কারণ প্রত্যেকটা পার্টে আমি ডিভাইড করবো। লেটস গো। কুমড়ার পাটনা, চলো দেখি দেখি। দেখো পাটালি গ্রাম, এই তো ভেরিয়াস নেমস লাইক পাটালি গ্রাম প্রথমে নাম ছিল, তারপরে পাটালিপুর এলো, তারপরে কুসুমপুর। কার সময়? কুসুমপুর তোর হচ্ছে ওই মৌরিয়ান পিরিয়ড। সময়টা ছিল যে পাটালি গ্রাম তো উদয়ন করেছিল কোন নদী দুটো ধরে, গঙ্গা সোন নদীর ধারে। এটা উদয়ন একটা জলদুর্গ করেছিল, ওয়াটারফোর্ট কিরা, মানে তখন তো সৈন্যরা জলপথে আসতো, তাই ওয়াটার ফোর্টটা সেই জন্য বানিয়েছিল, বুঝতে পারলে? তখন পাটালি গ্রাম, তারপরে হলো পাটালিপুর, তারপরে কুসুমপুর, পুষ্পপুর, কুসুমধ্বজ। এর মধ্যে লাস্টে দুটো নাম, এই পুষ্পপুর আর কুসুমধ্বজটা তোদের হচ্ছে ওই গার্গী সংহিতা বলে যেটা আছে আমাদের, ওতে এইটা আছে। মানে হচ্ছে যখন বিদেশি আক্রমণ হচ্ছে, ডেমেট্রিয়াস আসছে, তখন এই নাম, ঠিক আছে? ডেমেট্রিয়াস মানে ইন্ডো-গ্রিক আলেকজান্ডার থেকে বেশি সাকসেসফুল হবে। কি বলছে? নোটিস এ ফোর্ট বিং কনস্ট্রাক্টেড আন্ডার দ্য অর্ডার অফ কিং অজাতশত্রু অফ রাজগীর ফর ডিফেন্স অফ এইটা পরেই দা এই 6th century visit a small village where Buddha sometimes before his death had noticed a fort being constructed under the orders of King Ajatasattu of Rajgir for defense of Magad kingdom against the Licchavi. বিখ্যাত আয়ুর্বেদা শাস্ত্রের জনক ধন্বন্তরীর এখানে একটি চিকিৎসা কেন্দ্র ছিল। এখানকার পাথরের কারুকার্য দেখলেই লক্ষ্য করা যাবে পাথরগুলো সরু আকৃতির, কিন্তু বেশ লম্বা দৈর্ঘ্য বিশিষ্ট। এই পুরো এরিয়াটা সংরক্ষিত করে এখন একটা পার্কের মতো করে তৈরি করে দিয়েছে বিহার সরকার। গাড়িতে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম রাজগীরের পথে। তো আমরা হোটেল খোঁজা হয়ে যাওয়ার পর এখন ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে এখন বেরোচ্ছি। খাওয়া দাওয়া একটু করে নিয়েছি আর কি। তোমাদের কাছে রিকোয়েস্ট রয়েছে পুরো ভিডিওটা দেখার জন্য। অনেক হিস্টোরিক্যাল প্লেস তোমাদেরকে দেখাবো এবং আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এটা তোমরা পার্ট 1 দেখছো। এই যে আমাদের হোটেলটা, তখন আমাদের গাড়িতে উঠতে হবে, গাড়ি পার্কিংয়ে রাখা আছে, তো গাড়ি ওখান থেকে নিয়ে আসবো। স্যার একটুখানি সাইডে দেখান, ইনি আমাদের ট্যুর গাইড, ইনি সমস্ত কিছু আমাদের ডিসক্রাইব করছেন। যাই হোক, ব্যস্ত আছে কীভাবে নিয়ে যাবে আমাদের প্ল্যান।
আর আরেকজন আছেন, দেখাতে হবে, লজ্জা বানাচ্ছে, দর্শক লজ্জা বলছে। আরেকজন আছেন, দুজন গাইড আর কি। বাই দ্য ওয়ে, বলতে ভুলে গেছিলাম, আমরা কিন্তু রাজগিরে আছি, ঠিক আছে? রাজগিরে হোটেলে আছি, এখানে 2-3 দিন হোটেলে স্টে করবো, তারপর বিভিন্ন জায়গাগুলো ঘুরবো। তো চলো হিস্টোরিক প্লেসগুলো দেখা যাক। আর সব জায়গায় ক্যামেরা অ্যালাউ করছে না, তবে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যতটা সম্ভব দেখানোর। দেখুন, দেশে অসচেতন নাগরিক মাস্ক পরতে বারণ করছে, পুলিশের মাস্ক পরতে বারণ করছে। কি এগুলো? হ্যাঁ, এগুলো কি? হ্যাঁ, সবার মুখে মাস্ক আছে, দেখো এই মাস্ক কোথায়, সবার মুখে মাস্ক আছে। হ্যাঁ, জানলা সাইডটা তোল না, তুই কি বক্তব্য, কি হয়েছে, কি বক্তব্য? ক্যামেরা দিয়ে জানলা সাইডে না, আগে তোমার কি মাস্ক খুলুন, মাস্ক পরেছেন কেন? মাস্ক খুলুন। এই হলো হচ্ছে শ্যামবাজারের শশীবাবু। সকাল থেকে চক্রান্ত করে আমাকে জানলা সিট বসতে দেয়নি, জানলা সিটে কিন্তু আমি একটু বললাম ভিডিও করবো বলে, সকাল থেকে দেয়নি। এগুলো ঠিক না, না লজ্জা তো দাও, এগুলো ঠিক না, এগুলো ঠিক না, আপনারাই বিচার করুন। শরীর খারাপ হয়ে গেল। হ্যাঁ, আমার শরীর খারাপ হয়ে গেছে, খেলে দিয়েছে। এইসব খেলাখেলি গল্প করছি, চি চি। হরিজাঙ্গ বংশের প্রতিষ্ঠাতা বিম্বিসার স্বর্ণ ভান্ডারকে প্রতিষ্ঠা করেছিল। তো আমরা এখন ওইটাই দেখতে যাচ্ছি। এই হলো আমাদের গ্রুপ। হ্যালো, এই সেই সোনভদ্রা কেভ যেটা বিম্বিসার তৈরি করেছিল। তো চলো ভিতরে যেতে আরো অনেক হিস্টোরিক্যাল জিনিসপত্র সব ডিসক্রাইব করবো। তো চলো যাওয়া যাক। হরজাঙ্ক বংশের প্রতিষ্ঠাতা বিম্বিসার এই সোনভদ্রার কেভটি তৈরি করেন। 5টি পর্বত দ্বারা বেষ্টিত বলে মগধকে অভেদ্য বলে গণ্য করা হতো। চলুন তাহলে গাইড থেকে জেনে নেওয়া যাক এখানকার কিছু ঐতিহাসিক তথ্য। আমাদের গাইড, ও অন্ধকার। आप लोग सभी को नमस्कार भैया। नमस्कार। आप लोग जिस प्राचीन इतिहास को देखने आए हैं कि इस जगह का नाम है सोन भंडार। जब लोग देखने के लिए आते हैं तो बोलता है इसे सोना का भंडार, तो बोर्ड पर साक्षात लिखा हुआ है सोन भंडार। सोन मिस होता है सुरंग। ये सुरंगों का भंडार है जो 3 माइल का लंबे गुफा है, जो 70वीं गुफा बायखारगिरी पर्वत जहाँ से गर्म पानी का झरना बह रहा है, वहाँ से 565 सीढ़ी चढ़ के जब ऊपर जाइएगा तो एक 70वीं गुफा इसी तरह से गुफा बना हुआ है, और उसी गुफा के बीच में एक पिपली गुफा। तो भगवान को जब कुशीनगर में मृत्यु हुआ बुद्ध भगवान को, तो 3 महीने के बाद उसी गुफे के भीतर में बहुत सम्मेलन एक मीटिंग किया गया था, तो 500 भिक्षुओं के साथ में हुआ था, जो फर्स्ट मीटिंग था। उसी के दौरान इस गुफे के भीतर में एक मुनि कैश्यप जैन साधु परात्मा साधना करते थे। तो राजा बिंबिसार का बेटा अजातशत्रु धन संपत्ति के लोभ के कारण अपना पिता को जेल कर खाने में तड़पा कर मार डाला। तो उसकी पत्नी रानी कौशल्या ने गुस्से में आकर सारा खजाना इसी गुफे के भीतर में दान कर दिया था। मुनि कैश्यप धन संपत्ति का कोई लोभ नहीं था, क्योंकि वो साधना कर रहे थे। वो 3 माइल की लंबी गुफा में सारे धन को बिखेर डाला और अपने बल से चट्टानों से दरवाजा को ब्लॉक कर दिया गया। जब अंग्रेज का शासन आया तो सामने वाली खिड़की से तोप लगाया आगे, काला दाग होकर रख गया, लेकिन दरवाजा नहीं टूटा। तो कलकत्ते का वैज्ञानिक डॉक्टर जगदीश चंद्र बसु ने गर्म पानी को टेस्ट किया, डायनामाइट से टूट जाता आगे में कोई बड़ी बात नहीं था, लेकिन गर्म पानी को टेस्ट किया तो ऐसा पता चला कि इस पहाड़ के भीतर में गंधक आयरन फास्फोरस लोहा है, तो विषैली गैस फटने का संभावना था, आग लगने की डर से राजगीर नष्ट हो जाते। इसी कारण से इसे डायनामाइट से नहीं तोड़ा गया आगे। तो एक मंत्र दीवार पर लिखा हुआ कि जो व्यक्ति मंत्र पढ़ जाएगा आप लोग के दरवाजा खुल जाएगा। आगे आगे पढ़िएगा। ये लिपि जो देखा जा रहा है आगे, इस लिपि का नाम है शंख लिपि। ये 3 पुस्तक में था, रत्न सागर, रत्न रंजन, रत्न ददी, जो अलादीन बख्तियार खिलजी ने नालंदा यूनिवर्सिटी पर जब अटैक किया तो सारे जगह का पुस्तकों को आग लगा दिया, जो 6 महीने तक आग लगते रह गया, इसकी पढ़ाई ना हो सका, इसी कारण से दरवाज़ा नहीं खुला। लेकिन आगे जौन समय ये लिपि लिखा गया था उस समय तो एक पर एक विद्वान पढ़ने वाला था। जब लिख सकते हैं लिपि तो पढ़ नहीं सकते थे, उस समय पढ़ के क्यों नहीं दरवाज़ा खोल दिए? तो ये दरवाज़ा नहीं है, छेने का निशान है।
सिर्फ सुरंगों का भंडार है, जो 3 माइल का लंबी गुफा है, जो सप्तरनी गुफा बोला जाता है। आखिर ये जो गड्ढा देख रहे हैं आगे देखिए, जब इसकी खुदाई 1905 में किया गया तो तीसरी तीर्थंकर भगवान पारसनाथ का प्रतिमा मिला, जो कीमती रहने के कारण जंगल झाड़ी मिट्टी से ढका हुआ था। अष्टधातु रहने के कारण नालंदा म्यूजियम संग्रहालय में रखा गया है। नालंदा म्यूजियम संग्रहालय में इसी जस्ट लाइक प्रतिमा दीवार पर बनाया गया। हाकिम, पुराने जमाने के कलाकार अच्छे होते थे, अपने हाथों से छेनी हथौड़ी से काट कर भगवान का प्रतिमा बनाया करते थे। जैसे माथे पर सर्प का निशान, चक्र का निशान, शेर का निशान। कुछ काला दाग यहाँ पर भी पाया गया हाकिम, लेकिन कुछ आज तक पता ऐसा नहीं चला, क्योंकि सुरंगों का ये भंडार है बाहर में। ये जो लिपि देख रहे हैं हाकिम, इस लिपि का हिंदी अनुवाद किया गया है तत्व अब तो बिहार सरकार द्वारा। बताया गया है कि राजगीर का ओल्ड नाम गिरिवर्ज बोला जाता था। गिरि मतलब पहाड़ी होता था, वर्ज मीन्स निवासी। तो राजगीर 5 पर्वतों से घिरा हुआ है कि बिपलाचल, रत्नागिरी, उदयगिरी, सोनागिरी और व्यवहारगिरी पर्वत से सोन भंडार घिरा हुआ है। कुछ स्टैचू का सीन बताया गया यहाँ पर। इनके भी माथे पर सर्फ का निशान था, जो 7 फन का निशान था। कुछ कड़ी का निशान देख रहे हैं। दोनों साइड पटलों का पिलर जो 1934 बिहार कंपनी में टूट कर खंडित हो गया, तो डिपार्टमेंट द्वारा इसे सफाई सुथरा का निर्माण किया गया। बगल में एक चक्र पाया गया। ये जो देख रहे हैं आप लोग को जैसा देखने में लग रहा होगा हाकिम अशोक चक्र, लेकिन ये जैन चक्र है। अशोक चक्र में 24 तिलियाँ होते हैं, जैन चक्र में 32 तिलियाँ होते हैं हाकिम। तो ऐसा बताया जाता है कि यहाँ का हिस्ट्री जैन धर्म से ज़्यादा मिला हुआ है। जैसे एक नारी का हाथ में चिन्ह, पैर का निशान है ना, एक हाथ में थाल लेकर किसी मंदिर की ओर पूजा करने के लिए प्रतिदिन जाती थी। कुछ लिपि वहाँ पर भी लिखा हुआ है, इसका भी हिंदी अनुवाद आज तक नहीं किया गया। ये लिपि जो देख रहे हैं हाकिम, शंख आकार का, हर एक दीवार पर शंख लिपि का अनुवाद किया गया है, लेकिन इसका कोई आज तक पढ़ाई नहीं कर सका, क्योंकि शंख आकार का है। इसी कारण से बोला जाता है कि शंख लिपि। जब इसकी खुदाई 1861 में जब खुदाई किया गया तो 2 तल्ले का गुफा पाया गया, क्योंकि जंगल झाड़ी मिट्टी से ढका हुआ था ये गुफा। खुदाई के बाद अल्लादीन बख्तियार खिलजी ने तोप लगाकर इसे ध्वस्त कर दिया गया। तो इसे 1905 में फिर खुदाई किया गया, तो जैन मंदिर पाया गया हाकिम, जो गुप्ता काल पीरियड में जैन धर्म 12 महीने के लिए दोनों अलग हुए थे, सितंबर और दिगंबर। जैन का ज़्यादा यहाँ जिक्र किया गया हाकिम। तो दोनों का प्रतिमा पाया गया। जो कीमती प्रतिमा भगवान विष्णु का मिला, जो अष्टधातु रहने के कारण नालंदा म्यूजियम संग्रहालय में उसमें रखा गया। बाकी टूटा हुआ प्रतिमा पाया गया सर, जो दीवार पर पाया गया है। और पुराना राजगीर बस स्टैंड के पास में बसा हुआ है, जो राजगीर किला मैदान के नाम से जानता है हाकिम। बस मैं प्राइवेट गाइड हूँ की 100 का लाठी 1 का बोझ। পাথরের গায়ে এই মূর্তির কারুকার্য দেখে তাদের কাজের প্রতি নিপুণতা লক্ষ্য করা যায়। আমাদের দীপজিৎ স্যার হাঁটছেন, ঠিক আছে, ডিএসআই ছবি তুলছেন সুন্দর সুন্দর পোজে। দর্শকের ছবি তুলবেন না আপনি?
তুলবো তো, ওটা স্ক্রিনশট মারবো। ও স্ক্রিনশট মেরে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, তবে না জিও। আমি আচ্ছা আমরা দুটো পাহাড়ের মাঝখান দিয়ে হাঁটছি। হ্যাঁ রেডিদা কিছু একটা বলবে, আমাদের পুলিশ মহাশয় কিছু একটা বলবেন, বলুন। এখন আমরা যাচ্ছি জরাসন্ধ আর ভীমের এক জায়গাতে আখাড়া আছে, যুদ্ধ হয়েছিল, সেই শ্রীকৃষ্ণের প্ররোচনাতে ভীম জরাসন্ধকে হত্যা করেছিল, তো সেই জায়গায় আমরা বর্তমানে যাচ্ছি। তো আমাদের স্যারের আগে চলে গেছেন, আমরা পেছন পেছন যাচ্ছি। ওকে চলো দেখতে থাকো, জায়গাটা কি দেখাচ্ছি। ব্যাটেল গ্রাউন্ড অফ জরাসন্ধ। দেখো এই একটা পাহাড় আছে, আচ্ছা এই জায়গাটা মাঝখানটা এরকম কেন? সত্যি। আর ওখানে তো চিরা হয়েছিল, আচ্ছা পুরোটাই আলাদা আলাদা পাহাড়ে ঘেরা। ওইদিকে একটা পাহাড়। মগধরা কেন অবৈধ বলা হতো তখনকার দিনে? এটার কোনো একটা জন্তুর মাথা, দাঁত দেখা যাচ্ছে, কিন্তু কি জন্তু সেটা রেকগনাইজ করতে পারছি না। জন্তুটা কি জন্তু হতে পারে? তোমরা কেউ বুঝতে পারে কমেন্ট করে জানিও। পাঁচটা স্টেজ, ঠিক আছে? হুম। তার মধ্যে মানিয়ারমাট হচ্ছে ফিফথ স্টেজ, মানে একদম ডেভেলপড স্টেজ, ঠিক আছে? আচ্ছা। এটা হচ্ছে ফিফথ স্টেজ, ঠিক আছে? স্ট্রাকচারটা দেখলেই বোঝা যাবে যে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে ধাপে ধাপে উপরে উঠছে, মানে আজকের দিনের যে মন্দির পুরো সমস্ত কিছু স্ট্রাকচার কিন্তু এর মধ্যে দেখা যাচ্ছে। উপর থেকে আসতে হবে, নিচ থেকে আসুন। দেখেছেন? না এগুলো জৈনদের তখন তো করা হয়েছিল। বাকিগুলো দেখুন সব ভেঙে দিয়েছে, এটা তো রয়ে গেছে একটু করে ধ্বংস বিশেষ। সবকটাতেই ছিল কিন্তু ওগুলো ভেঙে গেছে। ওগুলো ভেঙে দিয়েছে। দেখুন এখানে দেখুন সব পাগুলো দেখতে পাবেন, দেখেছেন? হ্যাঁ দেখতে মূর্তিগুলো সবকটা ভেঙে দিয়েছে কেমন একটা। দেখো দেখো 24টা আছে কিনা, তাহলে 24টা জৈন তীর্থঙ্কর 24 জনের ছবি আঁকা ছিল, বুঝতে পারলে? দেখো তো 24খানা যদি থাকে। কি আছে? না সিমেন্টের না নিচে জল আছে কি? erected in 1937. এইটা হচ্ছে বিম্বিসারের জেল ছিল, বুঝতে পারলে? তো এইখানে কি হতো, হ্যাঁ এইখানে হচ্ছে বিম্বিসার শেষ জীবনে বসে বসে মানে ওই গৌতম বুদ্ধ ওইখান দিয়ে পাহাড়ে উঠতো, বুঝলে? ওই যে জায়গাটা দেখছো ওইখানে উঠে রেগুলার হচ্ছে এ করতো, ধর্মচক্র প্রবর্তন, যেটা হচ্ছে ধর্ম দান করতো, বুঝতে পারলে? মানে বুদ্ধদের যে ধর্মটাকে আর কি। তা গৌতম বুদ্ধের এই ব্যাপারটাকে মানে এখান থেকে বিম্বিসার এই জায়গাটা দেখতো, মানে ওর কারাগারে শেষ জীবনটা খুবই দুঃখের, এখান থেকে দেখতো এবং দেখে সেইটাকে ভাবতো যে কত সুন্দর। বিম্বিসারের মেন মানে এটাই ছিল, অজাতশত্রুর মেন হচ্ছে বাবার সম্পত্তির উপরে মারাত্মক লোভ ছিল, যে কারণে সোনভদ্রকে এবার ওই গল্পটা তো শুনলে। তো এইখানে ওকে কারাগারে শেষ জীবনে রাখা হয়েছিল। এবং বিম্বিসারের মানে মৃত্যু নিয়ে তো জানো দুটো মতবাদ আছে, মানে ওই কুঠারটা নিয়ে হ্যাঁ ভাঙতে আসবে, তখন ও ভাববে যে ছেলে ওকে মারতে আসছে, তখন নিজে নিজে আত্মহত্যা করবে। এইখানেই স্যার আত্মহত্যা করেছিল। সো বন্ধুরা, পার্ট 1 এর ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। সো দেখা হচ্ছে পার্ট 2-তে, ততক্ষণের জন্য ভালো থেকো, বাই।